আজকের পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এক মহিয়সী নারীর কথা, যার নাম সুলতানা রাজিয়া। মধ্যযুগীয় ভারতের ইতিহাসে সুলতানা রাজিয়া কেবল একটি নাম নয়, বরং পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার বুকে এক সাহসিকতার প্রতীক। 1236 খ্রিস্টাব্দে জীবনের শেষ প্রান্তে এসে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ এক গভীর দুশ্চিন্তায় নিমজ্জিত ছিল। তিনি তার বিশাল সাম্রাজ্যকে শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন ঠিকই, কিন্তু তিনি জানতেন তার মৃত্যুর পর এই সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। কারণ তার যোগ্যতম জ্যেষ্ঠ পুত্র নাসিরুদ্দিন মাহমুদ আগেই মারা গিয়েছিলেন এবং জীবিত অন্য পুত্ররা ছিল অত্যন্ত অযোগ্য, বিলাসী এবং মদ্যপ প্রকৃতির। গোয়ালিয়র অভিযানের সময় ইলতুৎমিশ তার কন্যা রাজিয়ার প্রশাসনিক দক্ষতা এবং বিচক্ষণতা প্রত্যক্ষ করেন। তিনি অনুভব করেন তার সন্তানদের মধ্যে একমাত্র রাজিয়ারই সাম্রাজ্য পরিচালনার যোগ্যতা রয়েছে। তাই প্রথাগত নিয়ম ভেঙে এবং রক্ষণশীল সমাজের ভ্রুকুটিকে উপেক্ষা করে ইলতুৎমিশ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি তার প্রধান আমলাকে ডেকে একটি উইল বা ওসিয়তনামা প্রস্তুত করার আদেশ দেন, যেখানে তিনি রাজিয়াকে তার উত্তরাধিকারী মনোনীত করেন। সভাসদরা তখন এর বিরোধিতা করেন। তখন ইলতুৎমিশ দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমার মৃত্যুর পর তোমরা বুঝতে পারবে যে আমার পুত্রদের চেয়ে আমার এই কন্যাই শাসনের জন্য অধিক যোগ্য। তিনি রৌপ্য মুদ্রায় নিজের নামের পাশে রাজিয়ার নামও খোদাই করার আদেশ দেন, যা ছিল তার সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা। 1236 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ইলতুৎমিশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু তার মৃত্যুর সাথে সাথেই তার সেই ওসিয়তনামা ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। ক্ষমতা লোভী 40 চক্রের তুর্কি অভিজাতরা একজন নারীর শাসন মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তারা ইলতুৎমিশের ইচ্ছাকে অবজ্ঞা করে তার অযোগ্য পুত্র রুকনউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান। রুকনউদ্দিন ফিরোজ শাহ ছিলেন অত্যন্ত বিলাসী এবং দুর্বল শাসক। প্রকৃত ক্ষমতা ছিল তার মা শাহ তুর্কানের হাতে, যিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও ষড়যন্ত্র পরায়ণ। রাজ্যের অবস্থা শোচনীয় হয়ে পড়লে রাজিয়া এক অভূতপূর্ব পদক্ষেপ নেন। তিনি রাজপ্রাসাদের নিরাপত্তা বেষ্টনী ভেঙে সাধারণ মানুষের কাছে বিচার প্রার্থী হিসেবে উপস্থিত হন। পরনে ছিল লাল পোশাক, যা সে যুগে ন্যায় বিচারের প্রতীক হিসেবে গণ্য করা হতো। জুমার নামাজের সময় দিল্লির সাধারণ জনতার উদ্দেশ্যে তিনি এক জ্বালাময়ী ভাষণ দেন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। দিল্লির জনগণ ও সেনাবাহিনীর একাংশ তার এই সাহসিকতায় মুগ্ধ হয়ে রুকনউদ্দিনকে ক্ষমতাচ্যুত করে এবং 1236 খ্রিস্টাব্দে রাজিয়াকে দিল্লির সিংহাসনে আসীন করে। এটি ছিল দিল্লির ইতিহাসে প্রথম ঘটনা যেখানে সাধারণ জনগণ বা জনমতের ভিত্তিতে কোনো শাসক নির্বাচিত হয়েছিলেন। ক্ষমতায় আরোহণের পর রাজিয়া প্রমাণ করেন যে তিনি কেবল নামেই নারী, কিন্তু শাসনে তিনি যে কোনো পুরুষের চেয়ে বেশি দক্ষ। তিনি পর্দার আড়াল থেকে বেরিয়ে আসেন এবং বোরকা ত্যাগ করে পুরুষের মতো কুবা, কোট ও কুলাহ বা পাগড়ি পরিধান করে দরবারে বসতে শুরু করেন। তিনি হাতির পিঠে চড়ে প্রকাশ্যে নগর পরিদর্শন করতেন এবং যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব করতেন। তার এই আধুনিক ও সাহসী পদক্ষেপগুলো তৎকালীন তুর্কি অভিজাতদের আঁতে ঘা দেয়। বিশেষ করে ইলতুৎমিশের তৈরি করা শক্তিশালী 40 চক্র বা তুর্কানি চাহেলগামীর সদস্যরা মনে করতে থাকেন যে একজন নারীর সামনে মাথা নত করা তাদের পৌরুষের অপমান। রাজিয়ার পতনের পেছনে তার শাসন নৈপুণ্যের অভাব ছিল না, ছিল গভীর ষড়যন্ত্র। তিনি বুঝতে পেরেছিলেন যে তুর্কি অভিজাতরা তাকে পুতুল বানিয়ে রাখতে চায়, তাই তিনি তাদের একচেটিয়া ক্ষমতা খর্ব করতে অতুর্কি এবং হাবশি দাসদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে শুরু করেন। এদের মধ্যে জামাল উদ্দিন ইয়াকুত নামক এক হাবশি কৃতদাসকে তিনি আমিরি আখুর বা অশ্বশালা প্রধান হিসেবে নিয়োগ দিলে অভিজাতরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঐতিহাসিক মিনহাজুজ সিরাজের মতে তুর্কিরা ঈর্ষান্বিত হয়ে রটনা করে যে রাজিয়ার সাথে ইয়াকুতের অবৈধ সম্পর্ক রয়েছে। মূলত এটা ছিল রাজিয়াকে চরিত্রহীন প্রমাণ করে ক্ষমতাচ্যুত করার একটি জঘন্য রাজনৈতিক কৌশল। ষড়যন্ত্র চূড়ান্ত রূপ নেয় যখন ভাটিন্ডার গভর্নর মালিক আলতুনিয়া বিদ্রোহ ঘোষণা করেন। রাজিয়া সেই বিদ্রোহ দমন করতে বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হন, কিন্তু পথিমধ্যে তার নিজের তুর্কি অনুচরেরাই
বিশ্বাসঘাতকতা করে তার বিশ্বস্ত ইয়াকুতকে হত্যা করে এবং রাজিয়াকে বন্দী করে আলতুনিয়ার হাতে তুলে দেয়। এদিকে দিল্লিতে রাজিয়ার ভাই বাহরাম শাহকে সিংহাসনে বসানো হয়, কিন্তু রাজিয়া হার মানার পাত্রী ছিলেন না। তিনি অসাধারণ কূটনৈতিক চাল চালেন এবং তার বন্দিকারী আলতুনিয়াকেই বিবাহ করে নিজের দলে ফিরিয়ে নেন। এরপর স্বামী আলতুনিয়াকে সাথে নিয়ে তিনি তার হারানো রাজ্য পুনরুদ্ধারে দিল্লির দিকে অগ্রসর হন। কিন্তু ভাগ্য রাজিয়ার সহায় ছিল না। বাহরাম শাহের বিশাল বাহিনীর কাছে রাজিয়া ও আলতুনিয়া পরাজিত হন। পলায়নপর অবস্থায় 1240 খ্রিস্টাব্দে কাইথাল নামক স্থানে কিছু আতাতীয় দ্বারা ক্লান্ত ও পরিশ্রান্ত রাজিয়া নির্মমভাবে নিহত হন। মাত্র 3.5 বছরের রাজত্বকাল হলেও তার প্রভাব ছিল সুদূর প্রসারী। ঐতিহাসিকরা এক বাক্যে স্বীকার করেন যে রাজিয়ার চরিত্রের একমাত্র ত্রুটি ছিল তিনি নারী হয়ে জন্মেছিলেন। তিনি যদি পুরুষ হতেন তবে তার নাম ভারতের সর্বশ্রেষ্ঠ শাসকদের তালিকায় স্বর্ণাক্ষরে লেখা থাকত। হয়তো উপমহাদেশের ইতিহাস অন্যরকম হতে পারত। এখনকার মতো এই পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনি সবার আগে দেখে নিতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।